তো আজকের টপিকস আমরা শুরু করব হচ্ছে ডিমান্ড দিয়ে। ডিমান্ডের কিছু অংশ শিশির ভাই পড়াইছেন, আমরা একটু ওভারল্যাপ করি, কোনো সমস্যা নাই। যাতে আপনাদের আরো হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আহ, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, কথা আর স্ক্রিন স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, জি শোনা যাচ্ছে স্যার। স্যার। আচ্ছা, ওকে ওকে, আমি কন্টিনিউ করি। আচ্ছা, এখানে প্রথমে দেখেন হচ্ছে ডিফাইনিং ডিমান্ড। ডিমান্ডের সংজ্ঞা দেওয়া আছে। ডিমান্ডের সংজ্ঞায় প্রথমে একটা জিনিস আসে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন নিড, ওয়ান্ট অ্যান্ড ডিমান্ড। নিড মানে হচ্ছে প্রয়োজন, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, আর ডিমান্ড মানে তো ডিমান্ডই। তো এই তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়? ওয়ান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডিজায়ার্ড, আমরা যা চাই। আর নিড হচ্ছে আমাদের যা প্রয়োজন। আমাদের যে পাঁচটা বেসিক নিড, হ্যাঁ, ওই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, চিকিৎসা, এখন অবশ্য আরেকটা অ্যাড হয়েছে, ছয়টা হবে আসলে, বিনোদন। তো যেটাই বলি সেটা কিন্তু ওয়ান্ট না, সেটা হচ্ছে নিড, সেটা প্রয়োজন। আচ্ছা, এখানে একটা কথা এখানে বলা আছে, দেখেন, দ্য ডিমান্ড ফর এ পার্টিকুলার কমোডিটি অ্যারাইজেস বিকজ অফ ইটস এবিলিটি টু স্যাটিসফাই এ নিড অর এ ওয়ান্ট। মানে একটা জিনিসের ডিমান্ড তখনই দেখা দেয় যখন সেটা কোনো তার একটা এবিলিটি থাকে মানুষকে স্যাটিসফাই দেওয়ার, স্যাটিসফ্যাকশন দেওয়ার। যেমন আমি গতদিন বলছিলাম যে পানির স্যাটিসফ্যাকশন দেওয়ার ক্ষমতা হচ্ছে সে তৃষ্ণা মেটায়। যার স্যাটিসফ্যাকশন দেওয়ার ক্ষমতা আছে তার একটা ডিমান্ড আছে আমাদের মাঝখানে। আহ, এখানে ইকোনমিক্সের ভাষায় একটা বলা আছে। যদি আমি আবার পড়ি, হাউএভার দ্য ডিমান্ড ফর এ কমোডিটি ইন অ্যান ইকোনমিক সেন্স অ্যারাইজেস হোয়েন দেয়ার ইজ বোথ এ নিড ফর দ্য কমোডিটি অ্যান্ড কনজিউমার্স হ্যাভ দ্য মানি টু পে ফর ইট। এখানে ডিমান্ড ইকোনমিক্সের ভাষায় বলা হচ্ছে যে যে জিনিসটার আহ, মানুষকে স্যাটিসফ্যাকশন দেওয়ার ক্ষমতা আছে, যেটা একটা চাহিদা আছে, প্লাস সেটার জন্য মানুষ টাকা খরচ করতে তৈরি আছে, এইটাকেই বলা হচ্ছে ডিমান্ড। এখানে দেখেন প্রিরিকুইজিটস ফর অ্যান ইফেক্টিভ ডিমান্ড। ইফেক্টিভ ডিমান্ডের কিছু শর্ত বলা আছে। প্রথম শর্তটা হচ্ছে ডিজায়ার টু গেট দ্য কমোডিটি। মানুষ সেই কমোডিটি, সেই পণ্যটাকে পেতে চাইবে, কিনতে চাইবে। পারচেজিং পাওয়ার টু বাই দ্য কমোডিটি, সেই কমোডিটি, সেই পণ্যর একটা ক্রয় ক্ষমতা থাকবে, সেটাকে কেনা যাবে। আর উইলিংনেস টু পে, মানে সেটার জন্য মানুষ টাকা ব্যয় করতে প্রস্তুত থাকবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়ালস ডিমান্ড ফর এ কমোডিটি, মানে একজন প্রত্যেকটা ব্যক্তির আলাদা, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির কোনো একটা পণ্যের প্রতি যে ডিমান্ড, সেটা সেটা একটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, নির্ভর করে। সেটা হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি, সেই পণ্যের দাম, সেই লোকের ইনকাম, এবং তার স্বাদ, চাহিদা, তার চয়েস, এটার উপর ডিপেন্ড করে ওই জিনিসটার, যে কোনো একটা পণ্যের ডিমান্ড। ল অফ ডিমান্ড। আচ্ছা, ল অফ ডিমান্ড যে জিনিসটা সেটা হচ্ছে একটা ডিমান্ডের একটা ল। সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ গুড ডিমান্ডেড পার পিরিয়ড অফ টাইম উইল ফল অ্যাজ প্রাইস রাইজেস। মানে হচ্ছে একটা পণ্যের চাহিদা কমতে থাকবে যদি তার দাম বেড়ে যায়, আবার উইল রাইজ অ্যাজ প্রাইস ফলস, এবং দাম যদি কমে সেটা বাড়তে থাকবে। স্বাভাবিকভাবে কোনো জিনিসের যদি দাম কমে তার ডিমান্ড বেড়ে যায়, আর যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তাহলে ডিমান্ড হচ্ছে কমে যায়। এটাই হচ্ছে ল অফ ডিমান্ড। আচ্ছা, দেয়ার আর টু রিজনস ফর দিস ল। দুইটা রিজন আছে, কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে পিপল উইল ফিল পুয়ার, মানে মানুষ যখন একটা জিনিসের দাম বেড়ে যায়, সে একই জিনিস আগে যখন, ধরেন একটা জিনিসের দাম 2 টাকা, তার যখন 10 টাকা ইনকাম ছিল, সে হচ্ছে এই জিনিসটা 5টা কিনতে পারতো। কিন্তু যখন ওই জিনিসটার দাম বেড়ে গিয়ে হচ্ছে 5 টাকা, সে তখন এই 10 টাকা দিয়ে মাত্র 2টা কিনতে পারে, কম কিনতে পারে। তো এই জন্য সে নিজেকে গরিব গরিব অনুভব করে। আর দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে দ্য গুড উইল নাও কস্ট মোর দেন অল্টারনেটিভ অর সাবস্টিটিউট গুডস। মানে হচ্ছে একটা জিনিসের ধরেন দাম বেড়ে গেল, দেখা গেল তার করসপন্ডিং আরেকটা জিনিসের দাম কমে গেল। ধরেন আমাদের চালের দাম হচ্ছে কমে গেল, বেড়ে গেল, আর হচ্ছে পাশাপাশি হচ্ছে দেখা গেল যে চালের আটার দাম ধরেন কমে গেল। তো যখন চালের দাম বেড়ে যাবে তখন কিন্তু মানুষ হয়তো আটা কেনা শুরু করে দিবে। এটাকেই বলা হচ্ছে দ্য গুড উইল নাও কস্ট মোর দেন অল্টারনেটিভস। মানে তার যে অল্টারনেটিভ আছে তার থেকে তার দামটা বেড়ে গেছে, এজন্য হচ্ছে তার চাহিদাটা কমে গেছে। আচ্ছা, এখানে অ্যাজাম্পশনস অফ ল অফ ডিমান্ড।
ল অফ ডিমান্ড যেটা আমরা পড়লাম যে দাম বেড়ে গেলে হচ্ছে ডিমান্ড কমে যায় এবং হচ্ছে দাম কমে গেলে ডিমান্ড বেড়ে যায়, এটার কিছু অ্যাজাম্পশনস আছে। অ্যাজাম্পশনের মধ্যে প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে ইনকাম অফ দ্য কনজিউমার ইজ ফিক্সড। একটা লোকের আমরা ধরলাম যে ইনকামটা একদম ফিক্স, সেটা কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যান্য ওই পণ্য বাদ দিয়ে অন্যান্য ওই রিলেটেড পণ্যের দামের কোনো কম বেশি হচ্ছে না। মানুষের চয়েস, স্বাদ ইত্যাদির কোনো পরিবর্তন হচ্ছে না এবং সময়টার কোনো পরিবর্তন হচ্ছে না। এগুলো যদি ফিক্সড থাকে, এই জিনিসগুলো যদি ফিক্সড থাকে, তখন আমরা ওই লটা বলতে পারবো যে দাম বাড়লে হচ্ছে আপনার চাহিদা হচ্ছে কমে যায়, আর দাম কমলে চাহিদা বেড়ে যায়। এখানে ডিমান্ডের আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, আপনারা এটাও দেখতে পারেন। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আপনারা পড়লে বুঝতে পারবেন, বেশি এগুলো নিয়ে বেশি কথা বলবো না। দুই একটা নিয়ে কথা বলতে পারি যে আদার দেন প্রাইস দ্য ফলোইং আর দ্য জেনারেল ডিটারমিনেটস অফ ডিমান্ড। মানে আমরা এতক্ষণ বলতেছিলাম যে দাম বাড়লে হচ্ছে চাহিদা কমে যায়, আবার দাম কমলে চাহিদা বেড়ে যায়, কিন্তু এই দামের বাহিরেও কিছু জিনিস আছে যেটার কারণে ডিমান্ডের কম বেশি হয়, যেমন টেস্ট, স্বাদ বা চয়েস। এই চয়েসের কারণে কিন্তু কম বেশি হয়। হ্যাঁ, আগে হয়তো দেখা গেছিল যে আপনি কলা খেতে বেশি পছন্দ করতেন, এই জন্য কলা চাহিদা আপনার কাছে বেশি ছিল। এখন হয়তো আপনার টেস্ট পরিবর্তন হয়ে এখন আম ভালো লাগতেছে, তো আমের চাহিদা আপনার কাছে বেশি লাগবে। আবার দ্য নাম্বার অ্যান্ড প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস। কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে যে পরিপূরক একটা পণ্য, মানে একটা পণ্য, যেমন হচ্ছে এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া হচ্ছে কার্স অ্যান্ড পেট্রোল। আপনি যদি কার কেনেন আপনাকে পেট্রোল লাগবেই। তো কোনো কারণে যদি পেট্রোলের দাম বেড়ে যায়, তাহলে হচ্ছে দেখবেন যে এই কারের চাহিদা কমে যাবে। যদিও কারের দাম বাড়তেছে না, পেট্রোলের দাম বাড়ার কারণেও কারের চাহিদা কমে যায়। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডসের কারণে। মানুষের ইনকামের কারণে চাহিদার কম বেশি হয়। ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এটা হচ্ছে ধরেন ন্যাশনাল যে ইকোনমি, ন্যাশনাল যে ইনকাম, সেটা যদি ডিস্ট্রিবিউশনটা এরকম হয় যে গরিব মানুষের থেকে নিয়ে নিয়ে সেটাকে ধনীদের কাছে চলে যাচ্ছে বেশি, সেক্ষেত্রে কি হবে? ধনীরা আরো বড় লোক হবে, যার কারণে লাক্সারি যে গুড, যেগুলা একদম বিলাসী পণ্য, সেগুলোর দাম বেড়ে যাবে। এবং যে গরিব মানুষের যেহেতু আরো গরিব হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে যে একদম যেগুলো কম দামি জিনিসপত্র, সেগুলোর ক্রেতাও কিন্তু বেড়ে যাবে, কারণ বেশি মানুষ গরিব হচ্ছে এবং সেগুলোর দামও হচ্ছে বেড়ে যাবে। তারপর হচ্ছে এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস চেঞ্জেস। ধরেন ভবিষ্যতে কোনো জিনিসের যদি দাম বাড়বে বলে আপনার আশঙ্কা হয়, সেক্ষেত্রে আপনি আগে ভাগে কিনে রাখবেন। যেমন মাঝখানে এক সময় হয়েছিল পেঁয়াজ, যে পেঁয়াজ হয়তো আগে হয়তো সামনে অনেক দাম বাড়বে, এই হিসেব করে মানুষজন অনেক বেশি পেঁয়াজ আগে ভাগে কিনে রাখছে। আচ্ছা, এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলো বলেই ফেলছি অলরেডি। সাবস্টিটিউট গুডস হচ্ছে যে একটার অল্টারনেটিভ আরেকটা যদি গুডস থাকে সেটা। কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে যে যেমন আপনি কার এবং পেট্রোলের উদাহরণ দিলাম, মানে একটার সাথে আরেকটা রিলেটেড। নর্মাল গুডস হচ্ছে একদম এ গুড হুজ ডিমান্ড রাইজেস অ্যাজ পিপলস ইনকাম রাইজ। মানুষের যখন ইনকাম বেশি হয় তখন যদি তার ডিমান্ড বেশি হয়, সেটা হচ্ছে নর্মাল গুড। আর ইনফেরিয়র গুড হচ্ছে এ গুড হুজ ডিমান্ড ফলস অ্যাজ পিপলস ইনকাম রাইজেস। যখন মানুষের ইনকাম বেশি হয় তখন তার যদি ডিমান্ড কমে যায়। আর নর্মাল গুডের ক্ষেত্রে হচ্ছে ইনকামও বাড়তেছে, ডিমান্ডও বাড়তেছে, বাট ইনফেরিয়রটা চিন্তা করেন, ইনকাম বাড়তেছে কিন্তু ডিমান্ড কমতেছে। কেন ডিমান্ড কমতেছে? কারণ যেহেতু আমার এখন ইনকাম বেশি বাড়তেছে, তো এখন আমি হচ্ছে 2 স্টার হোটেলে না খেয়ে 5 স্টার হোটেলে খাবো, যার কারণে যেহেতু আমার ইনকাম বাড়ছে। এখন আমি যখন 2 স্টার হোটেল থেকে 5 স্টার হোটেলে চলে গেলাম, তখন কিন্তু এই 2 স্টার হোটেলের হচ্ছে ডিমান্ড কমে গেল। এখন সেজন্য হচ্ছে ইনফেরিয়র গুডটা হচ্ছে এখানে 2 স্টার হোটেল যেটা। আচ্ছা, ডিমান্ড হচ্ছে ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যায়, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে। আর নিচের সংখ্যাগুলো হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা পরেরটাতে চলে যাই, যদি ইম্পর্টেন্ট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যদি একটু দেখেন। ডিমান্ড কার্ভ, এই কার্ভটাকে বলা হচ্ছে ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ কি? ডিমান্ড কার্ভটা হচ্ছে একদিকে প্রাইস মানে পণ্যের দাম, আরেকদিকে কোয়ান্টিটি। এইটার যে রিলেশন, যখন ডিমান্ডের ক্ষেত্রে রিলেশনটা হলো এরকম, মানে হচ্ছে যদি আমার দাম হচ্ছে বেড়ে যায়, তাহলে হচ্ছে কোয়ান্টিটি কমে যায়। আবার দাম যখন কম, তখন কোয়ান্টিটি দেখেন বেড়ে গেল। তো হচ্ছে এই রিলেশনটা হচ্ছে ডিমান্ড কার্ভ।
প্রাইস যখন বেশি তখন কিউ দেখেন কম, আবার প্রাইস যখন কম দেখেন কিউ মানে কোয়ান্টিটি অফ ওই পণ্যটা অনেক বেশি। এটাকে বলা হচ্ছে ডিমান্ড কার্ভ। তো ডিমান্ড কার্ভের ইকুয়েশন অনেকটা এরকম হয়, এ মাইনাস বিপি। এ আর বি হচ্ছে কোনো একটা সংখ্যা হবে, পি হচ্ছে প্রাইস মানে হলো দাম। অনেকটা যে এরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন 1000 মাইনাস 200 পি। এক একটা পণ্যের ক্ষেত্রে এক এক রকম হবে, মানে অনেকটা ফরমেশনটা হবে এ মাইনাস বিপি এর মতো। কিউ যদি হয় কোয়ান্টিটি আর পি যদি হয় হচ্ছে আপনার প্রাইস, তাহলে হচ্ছে এ আর বি হলো দুটো কনস্ট্যান্ট, অনেকটা এরকম হবে ইকুয়েশনটা। আচ্ছা এইখানে যদি আমি দেখাই, এখানে আমরা একটু আগেই বলতেছিলাম যে ল অফ ডিমান্ডে দাম যত বাড়ে পণ্যের আহ, চাহিদা তত কমে যায়। তো এইখানে দেখেন প্রাইস যখন 20 টাকা, তখন ট্রেসি মানে একজন লোকের নাম ট্রেসি, তার ডিমান্ড হচ্ছে 28 কেজি। যখন দাম বেড়ে 40 হলো তখন তার ডিমান্ড কমে 15 কেজি হলো। যখন 60 তখন 5। মানে হচ্ছে প্রাইস যত বাড়তেছে তার ডিমান্ড তত কমতেছে। এখন আরেকজন ব্যক্তি হলো ড্যারেন, তার ক্ষেত্রেও সেম, দেখেন প্রাইস বাড়ার সাথে সাথে তারও হচ্ছে ডিমান্ড কমতেছে। কিন্তু এক একজনের ডিমান্ড এক এক রকম। আগের 28টা ছিল, এনার প্রথমে 16টা ছিল, এনার 16 থেকে কমা শুরু করছে, এনার 28 থেকে শুরু করছে, বাট দুইজনেরই কিন্তু ডিমান্ড কমতেছে। আচ্ছা এখন টোটাল মার্কেট ডিমান্ডটা কি? টোটাল মার্কেট ডিমান্ডটা হচ্ছে যে এই দেখেন ট্যারেস আছে একজন, ড্যারেন আছে একজন, এরকম হচ্ছে শরীফ আছে একজন, করিম আছে একজন, এরকম অনেক লোক আছে একটা বাজারের মধ্যে। সব লোকের যোগফল হচ্ছে টোটাল মার্কেট ডিমান্ড। মানে যখন 20 টাকা ছিল তখন ট্রেসিস ছিল 28 কেজি ডিমান্ড, ড্যারেন্সের ছিল 16, এরকম হয়তো শরীফের 20, কারো 30, 40, 50, এইভাবে যোগ করে করে 700, মানে টোটাল মার্কেটটার ডিমান্ড কত। আবার যখন দাম হচ্ছে 100 তখন হয়তো 0, 6 এরকম করে যোগ করতে করতে 100। তো ইন্ডিভিজুয়াল ডিমান্ডও যেমন দাম বাড়ার সাথে সাথে কমবে, টোটাল ডিমান্ড মানে টোটাল মার্কেট ডিমান্ডটাও দাম বাড়ার সাথে সাথে কমবে। আচ্ছা এখন এতক্ষণ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা একটু যদি রেসপন্স করেন। জি না স্যার। ওকে। আচ্ছা এত এত বলে ফেলছি অলরেডি দ্যাট মার্কেট ডিমান্ড ফর এ কমোডিটি। মার্কেট ডিমান্ড হচ্ছে যে মানুষ, যত মানুষ আছেন মার্কেটের মধ্যে সবার আলাদা আলাদা ডিমান্ড, কিন্তু সেটা প্রত্যেকটা দামের জন্য ভিন্ন হবে। যেমনটা একটু আগে বলতেছিলাম, সে ধরেন এইটা একজনের, এইটা শরীফ নামে একজনের ডিমান্ড কার্ভ, আর এইটা রফিক নামে একজনের ডিমান্ড কার্ভ। তো যখন প্রাইস হলো 4, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্রাইসের জন্য আমরা হচ্ছে টোটালটা হিসাব করতে পারি। যখন প্রাইস হলো 4 তখন ডিমান্ড হলো D1। আবার যখন প্রাইস 4-এর জন্য শরীফের ডিমান্ড হলো D1 আর রফিকের ডিমান্ড হলো D2। অতএব ধরেন আমরা এই মার্কেটের মধ্যে শুধু শফিক আর এই রফিকই আছেন, আর কেউ নাই। তো সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের মার্কেট ডিমান্ড কার্ডটা কি হবে, এই অংশটুকু যোগ এই অংশটুকু, তার দামের জন্য টোটাল মার্কেট ডিমান্ডটা হবে D1 প্লাস D2, মানে যোগ হয়ে যাবে। এরকম যতজন আরো ছিল সবার যদি টোটাল আরো এরকম 10 জন থাকে, 10 জনের ডিমান্ডটা যোগ হয়ে হয়ে আগায় যাবে। এটা হচ্ছে মার্কেট ডিমান্ড। আচ্ছা এবার হচ্ছে মুভমেন্টস অ্যালং অ্যান্ড শিফট ইন দ্য ডিমান্ড কার্ভ। দুইটা জিনিস বোঝানো হচ্ছে যে ধরেন আমার এরকম ডিমান্ড কার্ভটা ছিল এরকম, মুভমেন্ট মানে হচ্ছে এই মুভমেন্ট অ্যালং মানে হচ্ছে এই ডিমান্ড কার্ভ বরাবর আমি হাঁটবো, আর শিফট মানে হচ্ছে ডিমান্ড কার্ভটাই সরে যাবে। তো এখানে দুইটা টার্ম আছে, এই এই কার্ভ বরাবরই, একটা কার্ভ বরাবরই হাঁটাকে বলা হচ্ছে মুভমেন্ট অ্যালং, তাকে বলা আর আরেকটা হচ্ছে শিফট, যদি কার্ভটাই একটার পর আরেকটা সরে যায়। তো এটা পরবর্তী স্লাইডটাতে সুন্দর করে বলা আছে। যদি এখানে দেখেন প্রথমে হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এইটা মানে হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড মানে হচ্ছে একটাই ডিমান্ড কার্ভ থাকবে,
এবং সেইটার উপরে 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 আমরা চলতে থাকবো। ইট অকার্স হোয়েন দেয়ার ইজ চেঞ্জ ইন প্রাইস, মানে হচ্ছে যখন আমার প্রাইস হলো আর 80 তখন ডিমান্ড এখানে, যখন 60 তখন সিতে, যখন 40 তখন ডিমান্ড বিতে, মানে এই ডিসিবি এই বরাবরই আমরা হাঁটতেছি। এটা কখন করতেছে? যখন প্রাইস চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হচ্ছে চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড। এবার আসি চেঞ্জ ইন ডিমান্ড, ডিমান্ডটাই চেঞ্জ হয়ে যাবে। এটা কখন হবে? ইট অকার্স হোয়েন এ ডিটারমিনেন্ট অফ ডিমান্ড আদার দেন প্রাইস চেঞ্জেস, মানে দাম বাদ দিয়ে অন্যান্য যে ডিটারমিনেন্ট গুলো আছে, একটু আগে যেমন দেখাচ্ছিলাম যে ইনকাম, টেস্ট, অল্টারনেটিভ প্রোডাক্টস, এগুলোর কারণে যখন চেঞ্জ হয়ে যাবে তখন ডিমান্ড কার্ভটা সরে যাবে। দামটা আগের মতোই থাকবে কিন্তু ডিমান্ড কার্ভটা সরে যাবে। দেখেন এখানে আগের ডিমান্ডটা ছিল, এই ডিমান্ড কার্ভ ছিল ডি ডি জিরোটা, এখন হচ্ছে ডি ওয়ান। দাম আগের মতোই পি ওয়ান আছে। তো যখন ডিমান্ড কার্ভটা ডি জিরোতে ছিল তখন হচ্ছে কোয়ান্টিটি ছিল কিউ নট। আবার ডিমান্ড কার্ভটা সরে যাওয়ার কারণে এখন কেন সরে গেল এইদিকে? হয়তো আমার টেস্ট বাড়ছে ওই খাবারটার প্রতি, কিংবা আমার ইনকাম বাড়ছে, অন্য একটা কোনো কারণে, দাম বাদ দিয়ে অন্য একটা কারণে ডিমান্ডটা আমার এদিকে শিফট করছে। সে ডিমান্ডটা হয়তো এদিকেও শিফট করতে পারে কোনো কারণে, যদি আমার টেস্ট কমে যায় কিংবা হচ্ছে আমার ইনকাম কমে যায়, এরকম অন্য কোনো কারণে। তো যখন দেখেন ডিমান্ড কার্ভটা শিফট হয়ে এখানে আসলো তখন দেখেন কোয়ান্টিটিটা বেড়ে গেল। এটাকে বলা হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ। আচ্ছা, ডিমান্ড সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমরা শেষ করলাম। এবার আসবো সাপ্লাই নিয়ে। সাপ্লাই মানে কি? ডিমান্ড হলো চাহিদা, সাপ্লাই তো বুঝতেছেন যে সাপ্লাই দেওয়া। তো এইটার দুইটা কন্ট্রাডিক্টরি দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে যে ধরেন কোনো জিনিসের যদি দাম বেড়ে যায় আমরা স্বাভাবিকভাবে সেটা সাপ্লাই বেশি দিতে চাই, বেশি প্রডিউস করতে চাই। কিন্তু সাথে সাথে আবার দেখেন যদি দাম বেড়ে যায় সাথে সাথে কিন্তু আরো দুই একজন হচ্ছে এই একই জিনিস করা শুরু করে, একই জিনিস প্রডিউস করা শুরু করে। তো আলটিমেটলি দেখা যায় যে প্রডিউস করতে করতে হয়তো এই প্রফিটের ব্যাপারটা একটা কন্ট্রাডিক্টরি একটা জিনিস তৈরি হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো সাপ্লাই, যে আমাদের কার্ভটা আছে এই কার্ভটা বেশি ইম্পর্টেন্ট আলোচনার জন্য। একটু আগে আমরা দেখতেছিলাম ডিমান্ড কার্ভ। আমি যদি ডিমান্ড কার্ভটা এখানে আঁকি, এখানে ছিল প্রাইস, এখানে ছিল কোয়ান্টিটি। কার্ভটা ছিল এরকম, খেয়াল আছে কিনা যে প্রাইস বাড়লে হচ্ছে কোয়ান্টিটি কমে গেছিল। কিন্তু সাপ্লাই কার্ভ, সাপ্লাই কার্ভের ক্ষেত্রে দেখেন কার্ভটা কিন্তু উল্টা। এদিকে প্রাইস প্রাইসই আছে, কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে। সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখেন কার্ভটা এরকম, মানে হচ্ছে প্রাইস যত বাড়তেছে সাপ্লাইয়ের পরিমাণ তত বাড়তেছে, প্রাইস যত বাড়তেছে সাপ্লাইয়ের পরিমাণ তত বাড়তেছে। মানে আর মানে হচ্ছে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ হচ্ছে উল্টা কার্ভ। এখানে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন এই যে প্রাইস যত বাড়তেছে। স্যার স্যার একটা কোশ্চেন স্যার, সাপ্লাই কার্ভ স্যার উল্টা দিকে উপর দিকে যাচ্ছে কেন স্যার? হ্যাঁ সেটাই বলতেছিলাম। যে ডিমান্ডের ক্ষেত্রে কি হয় যে হচ্ছে যত দাম বাড়ে তার হচ্ছে ডিমান্ড তত কমে যায়। কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে? আপনি ধরেন একজন আপনি ধরেন সাপ্লাই দিবেন কোনো একটা পণ্য, আপনি কি করবেন? যখন দাম বাড়বে তার সাপ্লাইটা বেশি দিবেন না? ধরেন আপনার দাম যখন হচ্ছে 60, তখন আপনি যদি এই পরিমাণ সাপ্লাই দিয়ে থাকেন, এখন যখন দাম হয়ে গেছে 100 তখন তো আপনি সাপ্লাইয়ের পরিমাণ বাড়াই দিবেন, তাই না? এই জন্য হচ্ছে কার্ভটা এরকম। আর ডিমান্ডের ক্ষেত্রে উল্টাটা হয়, যে আপনি যখন আহ, যখন দাম বেড়ে যাবে, আপনি একটা যখন জিনিস কিনতে যাবেন ডিমান্ড আপনার, তখন কি দাম বেড়ে গেলে সেটা ডিমান্ড আপনার হচ্ছে কমে যাবে। উল্টা, একটার হচ্ছে দাম বাড়লে ডিমান্ড হচ্ছে কমে যায়, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে হলো দাম বাড়লে আপনি সাপ্লাই বেশি দিতে চান। এই স্যার একদম জয়েন হতে পারতেছে না। আচ্ছা, একটু পরে একটু ওয়েট করলে হয়তো জয়েন হবে, হয়ে যাবে উনি। আচ্ছা, এবার ডিটারমিনেন্টস অফ সাপ্লাই আদার দেন ওন প্রাইস। আগে যেমন ডিমান্ডের ক্ষেত্রে দেখলাম যে প্রাইস বাদ দিয়েও আরো কিছু জিনিস আছে যার কারণে ডিমান্ড হচ্ছে কম বেশি হয়। সাপ্লাইয়ের ক্ষেত্রেও এরকম আছে, শুধু দাম না, আরো অনেক জিনিস আছে। এগুলো আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন, আমি এগুলো তো বেশি একটা করতেছি না। অন্য জিনিসের মধ্যে হচ্ছে আপনি দেখেন দ্য কস্ট অফ প্রোডাকশন। আপনি যে জিনিসটা তৈরি করতেছেন তার যদি কস্ট বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে গেল, তাহলে সাপ্লাই কিন্তু আপনি আগে আগে যেমন দিছিলেন হয়তো এখন একটু কম দিবেন। এটার কারণ আছে যে কি কেন আপনার প্রোডাকশন কস্ট বেড়ে যেতে পারে। ইনপুট কস্টটা বেড়ে যেতে পারে, র ম্যাটেরিয়ালসের দাম, কিংবা হচ্ছে আপনার লেবারের কস্ট বেড়ে যেতে পারে,
টেকনোলজির কষ্টটা বেড়ে দিতে পারে, গভর্নমেন্ট পলিসির কারণে আপনাকে হয়তো বেশি ট্যাক্স দেওয়া লাগতে পারে। আবার উল্টা যদি আপনি সাবসিডি পান তাহলে হচ্ছে আপনি হয়তো সাপ্লাইটা আরো বেশি বাড়াই দিবেন। আচ্ছা, আরো হতে পারে যে আপনার ধরেন অল্টারনেটিভ একটা প্রোডাক্ট আপনার মাথায় আসছে যেটার কারণে আপনি বেশি লাভ পাবেন, তো আপনি আগের পণ্যটা সাপ্লাই হয়তো কমাই দিবেন। তারপর হচ্ছে জয়েন্ট সাপ্লাই, এমন একটা পণ্য পাইলেন যেটা যেটা তৈরি করলে সাথে সাথে আরো অনেক জিনিস তৈরি হবে, যেমন হচ্ছে কি রিফাইনিং অফ ক্রুড অয়েল যখন করা হয় সেখানে যেমন পেট্রোলও পাওয়া যায়, অন্য গ্রেডগুলোর কারণে হচ্ছে ডিজেল, প্যারাফিনও পাওয়া যায়। তো হচ্ছে একই জিনিস তৈরি করার মাধ্যমে আপনি তিনটা জিনিস তৈরি করতে পারতেছেন। এরকম বিভিন্ন কারণে হচ্ছে আপনার হচ্ছে সাপ্লাইটা কম বেশি হতে পারে। অনুরূপভাবে যে ডিমান্ডের ক্ষেত্রে ওই জিনিসটা ছিল এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস চেঞ্জেস, আপনার যদি মনে হয় যে ভবিষ্যতে এই জিনিসটার দাম কমে যাবে তো আপনি ওই জিনিসটার আপনি সাপ্লাই দিতে যাবেন না, বা ভবিষ্যতে এই জিনিসের দাম বাড়বে সেই জিনিসটা আপনি এখন বেশি করে তৈরি করা শুরু করবেন, প্রডিউস করা শুরু করবেন। আচ্ছা, যেটা এখন ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে কি মার্কেট সাপ্লাই কার্ভ। একটু আগে যে আমরা দেখতেছিলাম ডিমান্ড কার্ভটা, মার্কেট ডিমান্ড কার্ভ একটা দেখতেছিলাম, যে সমস্ত মার্কেটে যত লোক আছে সবার ডিমান্ডকে যোগ করলে হলো মার্কেট ডিমান্ড কার্ভ। অনুরূপভাবে এখানেও সে ধরেন প্রডিউসার হচ্ছে প্রডিউসার 1 এর এটা, প্রডিউসার 2, প্রডিউসার 3। তো এই তিনজন প্রডিউসারই যদি থাকেন, প্রডিউসার মানে যিনি উৎপাদন করেন, এই তিনজনই যদি একটা মার্কেটের মধ্যে থাকেন তাহলে মার্কেট হচ্ছে মার্কেট সাপ্লাই এই 6 যখন আমাদের প্রাইস, তখন মার্কেট সাপ্লাই হবে এই তিনটার যোগফল। আবার যখন প্রাইস 3 তখন হবে এই তিনটার যোগফল। মানে একই দামের মধ্যে অ্যাট ই টাইম যতজন মার্কেটের মধ্যে আছে তার সবার সাপ্লাইটাকে যোগ করলে যেটা হবে সেটা হবে আমার সাপ্লাই কার্ভ। এই যে এখানে দেখেন S1 নামে S1 একজন, তার হচ্ছে সাপ্লাই কার্ভ এরকম, S2 এর এরকম, S3 এর এরকম। তো সবারটা যোগ করে টোটাল মার্কেট সাপ্লাই কার্ভটা একটু বড় হয়ে গেছে, তিনটার যোগ। স্যার এখানে হ্যাঁ, কি তিনজনের প্রাইসই কি একই থাকবে, না তিনজনের প্রাইস কোনো ডিফারেন্স হতে পারে? না, ডিফারেন্স হতে পারবে না, কারণ হচ্ছে একই পণ্যের কথা বলা হচ্ছে এখানে। এখানে কিন্তু দুইটা আলাদা পণ্যের কথা বলা হয় নাই, একই পণ্য যখন 5 টাকা দাম তখন হচ্ছে তিনজনেরটা আমরা যোগ করে একটা মার্কেট প্রাইস তৈরি করতে পারবো। আর প্রডিউসারদের মধ্যে এটা নিজেদের মধ্যে ওনাদের বোঝাপড়া থাকে, যদি একজন দাম বাড়ায় দিয়ে 4 করে ফেলেন তখন সবাই কিন্তু 4 করে ফেলেন। আর যদি কোনো কারণে না করেন তো সেক্ষেত্রে আসলে ওইটা মার্কেটের সাথে মার্কেট একবার যোগ করা সম্ভব হবে না। এটা অনেকটা ডিফাইন্ড প্রাইসগুলোর মতো, ডিফাইন্ড প্রাইস যেগুলো যদি একজন কমায় তো সবাই কমাবে, মার্কেটের ক্ষেত্রে সাধারণত এরকমই হয়ে থাকে। তো একটা নির্দিষ্ট প্রাইসের জন্য এটা হবে এবং সবার প্রাইসটা সেম হবে। না অনেক সময় দেখা যায় যে মার্কেটে ম্যাক্সিমাম কোম্পানি মানে প্রাইস এক আছে কিন্তু কিছু কিছু হেরফের হয়। হ্যাঁ, দেখা গেল যে একটা মেডিসিন জি, এক কোম্পানি আছে হলো 180 টাকা, হুম, আর একটা আছে হলো 270 টাকা। জি, এখন যারটা 270 টাকা সে কস্ট দেখাইতেছে যে তার র ম্যাটেরিয়ালস বা তার ক্যারিং কস্ট, তার ম্যানুফ্যাকচারিং কস্টটাই তার বেশি। আর যে 180 টাকা তার সে হলো লোকাল র ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাকশন করছে। আর সেক্ষেত্রে যার হ্যাঁ, জি জি, আমি বুঝতে পারছি আপনার কথাটা। সেক্ষেত্রে যেটা আপনি করবেন, আপনি ধরেন একজন আহ, আপনি সেক্ষেত্রে যেটা করতে পারবেন সেটা ধরেন ধরেন ফার্স্ট ক্লাস কিছু কোম্পানি, আমি একটা জেনারেল একটা শ্রেণী বিভাগ করলাম, ধরেন এটা এরকম এক্সাক্ট হবে এরকম না, ধরেন ফার্স্ট ক্লাস কয়েকটা 4টা কোম্পানি আছে, তাদের দাম ধরেন কাছাকাছি লেভেলের। আবার সেকেন্ড ক্লাস কিছু কোম্পানি আছে আর সেগুলোরও ধরেন সেরকম কোম্পানি ধরেন 5টা আছে, তাদের দাম কাছাকাছি। তো আলাদা আলাদা আপনি কার্ভ তৈরি করতে পারেন, মার্কেট কার্ভ। কারণ হচ্ছে আপনার যেটা, যে আপনি চিন্তা করেন যে গাড়িটার দাম অনেক বেশি সেই গাড়িটা শুধুমাত্র ওই টপ ক্লাস লোকজনই কিনবে, আবার যেটার দাম একটু কম সেটা ওই লেভেল লোকজনই কিনবে। তো আলাদা আলাদা হচ্ছে মার্কেট কার্ভ তৈরি করা যেতে পারে, সেটা সমস্যা নেই। আর একটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যদিও আমরা আলাদা আলাদার জন্য যোগ করব, কিন্তু যখন আমরা কার্ভ এঁকে ফেলবো, কার্ভটা আমরা কেন করতেছি, কার্ভটা এই কারণে করতেছি যে কোনো প্রাইসের জন্য যেন আমরা ইনস্ট্যান্ট একটা ধারণা পাই। দেখেন, আমি এখানে যখন 5-এর জন্য করতেছি তখন আমি এইটা যোগ করব, এইটা যোগ করব, এইটা যোগ করব। আর আমি যখন 6-এর জন্য করতেছি, মানে 6 টাকার জন্য করতেছি, তখন আমি এইটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব। তো কার্ভ আঁকার উদ্দেশ্যই হলো যে কোনো প্রাইসের জন্যই যেন আমি এটা বের করে ফেলতে পারি। হঠাৎ করে যদি 6 থেকে ফল করে 3-এর মধ্যে আসে তাহলে আমি যেন মার্কেট সাপ্লাইটা বের করে ফেলতে পারি।
কারণ কার্ভের মধ্যে সব প্রাইসটাইকেই ইনক্লুড করা হচ্ছে। আচ্ছা, অনুরূপভাবে যেমন ডিমান্ডের ক্ষেত্রে আমরা যেমন দুটো জিনিস পড়ছি, চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি সাপ্লাইড, চেঞ্জ ইন দ্য ডিমান্ড সাপ্লাইড পড়ছিলাম, এখানে আমরা এখন পড়বো চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি সাপ্লাইড, আবার চেঞ্জ ইন সাপ্লাই, দুটো জিনিসই পড়বো। যদি এখানে একটা কার্ভ আঁকা নাই, যদি আমি আঁকি, এই চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি সাপ্লাইড, এটা হচ্ছে সাপ্লাই কার্ভের উপর দিয়ে আমরা নড়াচড়া করব, অতিরিক্ত কোনো সাপ্লাই কার্ভ আঁকবো না। এটা কখন ঘটবে? আগের মতোই, যখন যে প্রাইসটা চেঞ্জ হতে থাকবে। সেই কার্ভটা কিরকম হবে? এই কার্ভটা এখানে আঁকা নাই, এরকম হবে কার্ভটা, হচ্ছে এরকমই। তো সেক্ষেত্রে আমরা কি করব? এইটার উপরেই ওঠানামা করব। কিসের কারণে? প্রাইস চেঞ্জের কারণে। যখন প্রাইস এত তখন কোয়ান্টিটি এত, যখন প্রাইস এত তখন কোয়ান্টিটি এত। এইটাই হচ্ছে চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি সাপ্লাইড। আর চেঞ্জ ইন সাপ্লাই, চেঞ্জ ইন সাপ্লাই মানে সাপ্লাই কার্ভটাই হচ্ছে শিফট হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে শিফট অফ সাপ্লাই কার্ভ। এটা কখন ঘটবে? ইট অকার্স when a determinant other than price changes, মানে প্রাইস, দাম বাদ দিয়ে অন্য জিনিসপাতি যখন চেঞ্জ হবে, হয়তো সেটা স্বাদ, কিংবা ওই যে একটু আগে দেখালাম প্রোডাকশন কস্ট, অল্টারনেটিভ প্রোডাকশন ইত্যাদি, এগুলো যদি চেঞ্জ হয়, দাম বাদ দিয়ে যখন চেঞ্জ হবে, তখন হচ্ছে সাপ্লাই কার্ভটা নিজেই সরে যাবে। দেখেন, যখন একটা নির্দিষ্ট দামে ধরলাম, যেহেতু দাম আমরা চেঞ্জ করব না, এখানে কিন্তু দাম আমরা চেঞ্জ করবো না চেঞ্জ ইন সাপ্লাই কার্ভে। ধরেন দাম আমার এখানেই আছে, তো আমার ধরেন নর্মাল যখন ছিলাম তখন হচ্ছে আমার সাপ্লাইটা এরকম, কোয়ান্টিটিটা এরকম। কোনো কারণে ধরেন সাপ্লাইটা বেড়ে গেল, কারণ হচ্ছে হয়তো আমি মনে করতেছি ওখানে হয়তো র মেটেরিয়ালসের দাম কমে গেছে, এই জন্য আমার সাপ্লাইটা বেড়ে গেছে। সাপ্লাই কার্ভটাই শিফট হবে, দাম কিন্তু যা আছে তাই আছে, সাপ্লাই কার্ভ শিফট হওয়ার কারণে কোয়ান্টিটি বেড়ে যাবে। আবার এরকম যদি হয় যে না, র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, তখন সাপ্লাইটা কমে যাবে, সাপ্লাই কার্ভটা হচ্ছে এইদিকে শিফট করবে, এইদিকে শিফট করলো, তো সেক্ষেত্রে আমার কোয়ান্টিটিটা কমে যাবে। আচ্ছা, একটু আমরা প্রথমের দিকে একটা দেখছিলাম যে ডিমান্ড কার্ভের জন্য কিছু জেনারেল ইকুয়েশন দেখছিলাম ওখানে। এবার হচ্ছে সাপ্লাই কার্ভের জেনারেল ইকুয়েশনটা এরকম হবে অনেকটা। কিউ যদি হয় কোয়ান্টিটি, পি যদি হয় আপনার প্রাইস, সি প্লাস ডিপি, সি আর ডি কোনো একটা সংখ্যা হবে হয়তো, তো অনেকটা এরকম ফরম্যাটে হচ্ছে সাপ্লাইয়ের ইকুয়েশনটা হয়। এই যেখানে একটা উদাহরণ, কয়েকটা উদাহরণ দেওয়া আছে, 500 প্লাস 1000 পি, এরকম কিছু উদাহরণ দেওয়া আছে। এগুলো হচ্ছে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। আচ্ছা, সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা ডিমান্ড এবং সাপ্লাই কেন শিখলাম? এটা শিখলাম হচ্ছে আমরা হচ্ছে একটা জিনিসের প্রাইস নির্ধারণ করব। এই প্রাইস, একটা জিনিসের প্রাইস তাহলে কিভাবে নির্ধারণ করা হয়? অবশ্যই অবশ্যই আমার যেমন সাপ্লাইয়ের কস্টার কথাও চিন্তা করতে হবে, মানুষের ডিমান্ডের কথাটাও চিন্তা করতে হয়। এটা কিভাবে করা হয় সেটা আমরা এখানে এখানে যদি আসি সেটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন, প্রাইস অফ পটেটোস পার কেজি, এগুলো হচ্ছে দাম দেওয়া আছে। ধরেন যখন 20 টাকা দাম, তখন টোটাল মার্কেট ডিমান্ড হলো 700, আবার টোটাল মার্কেট সাপ্লাই হলো 100। আবার যখন এরকম করে যখন দাম দেখেন বাড়তেছে, তখন ডিমান্ড, টোটাল মার্কেট ডিমান্ডটা কমতেছে, আবার সাপ্লাইটা বাড়তেছে। তো শুধু তো সাপ্লাই বাড়লে হবে না, ডিমান্ড তো আস্তে আস্তে কমতেছে। ধরেন আমি সাপ্লাই বাড়াই দিয়ে থাকলাম, 700 পর্যন্ত বাড়াইলাম, কিন্তু ডিমান্ড তো 100 আমার, তাহলে বাকি 600 কি হবে আমার? আবার ধরেন যখন 200 আমার ডিমান্ড, তখন হচ্ছে সাপ্লাই আমি যদি 530 দেই, বাকি আমার 330-এর কি হবে? এখন এইখানে কথা চিন্তা করেন, একটা সাইডে হচ্ছে, আমি যদি এখানে আবার আঁকি এরকম করে, যে ধরেন এখানে দাম বাড়তেছে, আর ডিমান্ডের ক্ষেত্রে উল্টা কমতেছে, উপরের দিকে বাড়তেছে, নিচের দিকে কমতেছে। সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে এরকম, সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে এরকম, সাপ্লাই বাড়তেছে, মানে দাম বাড়তেছে, সাপ্লাই বাড়তেছে, কিন্তু ডিমান্ড কমতেছে। এখন আমি যখন, যেহেতু আমার দাম অনেক বেশি, সেই হিসেব করে আমি সাপ্লাই দিলাম 700, কিন্তু আমার তো মানুষের ডিমান্ড হলো 100, তাহলে আমার বাকি 600 কি হবে? অনুরূপভাবে যখন আমার 300, যখন আমার 530 আমার সাপ্লাই, তখন তো মানুষের ডিমান্ড 200, বাকি 330-এর কি হবে? আবার উপরের দিকে খেয়াল করেন, যখন আমার ডিমান্ড 700, তখন আমি সাপ্লাই দিলাম মাত্র 100, আমার আরো 600 সাপ্লাই দেওয়ার সুযোগ আছে। আবার যখন দাম 500, তখন হচ্ছে আমার, হ্যাঁ, আমার যখন আমার ডিমান্ড হলো 500, তখন আমার সাপ্লাই মাত্র 200, আর 300 সাপ্লাই দেওয়ার সুযোগ আছে। তাহলে আমরা কি করব? এমন একটা পজিশন বের করব যে দামের কারণে সাপ্লাই আর হচ্ছে ডিমান্ড সমান থাকবে। এটা কত? 60।
জাস্ট এই কাজটাই করা হয় হচ্ছে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ দিয়ে। দেখেন আমি এখানে এখানে এটা হলো সাপ্লাই কার্ভ, এই কার্ভটা হলো সাপ্লাই কার্ভ, আর এইটা হলো ডিমান্ড কার্ভ। এই দুটো যেখানে একদম ইন্টারসেক্ট করে এই পজিশনটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এবং ইকুইলিব্রিয়াম প্রাইস। এই কার্ভটা কোথায় সেট করতেছে? 60 প্রাইস যখন 60 তখন সেট করতেছে এবং কোয়ান্টিটির পরিমাণ হলো 350, এখানে হলো 350। এইটাই হলো আমার ইকুইলিব্রিয়াম মার্কেট প্রাইস এন্ড কোয়ান্টিটি। তো আমি যদি বিক্রেতা হই, যদি সাপ্লাইয়ার হই, সেক্ষেত্রে আমি দামটা এরকম সেট করব এবং সাপ্লাই কত দিব? 350টা। কারণ হলো তাহলে হচ্ছে আমার কোনো মানে বেঁচে যাবে না, কোনো জিনিস অপচয় হবে না, পুরোটাই বিক্রি হবে। আচ্ছা, এই জিনিসটা বুঝছেন কিনা? এই জিনিসটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এই আমরা প্রাইসটা কিভাবে নির্ধারণ করলাম? জি স্যার, বুঝছি। ওকে, যদি ওটা বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা আপনারা করতে পারবেন আশা করি। ম্যাথটাতে কি বলা হয়েছে দেখেন। আচ্ছা, এখানে ম্যাথের ইকুয়েশনটা বলা নাই, ম্যাথটা এরকম হবে, আমি বলে যদি দেই এই কিউডি এক্স এবং কিউএস এক্স মানে হচ্ছে ডি মানে হলো ডিমান্ড, কিউডি মানে হলো মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর কিউএস হলো কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো ধরেন আপনাদের এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকলো যেটা হলো ডিমান্ডের, আর এটা হলো সাপ্লাই এর ইকুয়েশন। এখন দিয়ে যদি আপনাদের বলা হয় যে আপনারা ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করে, তাহলে কি করবেন? কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম কখন হবে? যখন হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই এর ইকুয়েশনটা সমান হবে, তাই না? একটু আগে তো তাই বললাম যে কখন হবে? সমান যখন হবে, কোয়ান্টিটি দুটো যখন সমান হবে। তো কি করবেন? এই কোয়ান্টিটির ইকুয়েশন এবং সাপ্লাই এর ইকুয়েশন সমান করবেন। সমান করার পর এটা হচ্ছে সমাধান করে এই পি এক্স এর মান বের করবেন, প্রাইসের ভ্যালু বের করবেন। তো এখানে যেমন প্রাইসের ভ্যালু বের করা হয়েছে 4, তার মানে এটাই হলো ইকুইলিব্রিয়াম প্রাইস। কোয়ান্টিটি কত? এই পি এর মান এই ইকুয়েশন হোক কিংবা এই ইকুয়েশন হোক, যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আপনার হচ্ছে কোয়ান্টিটির ভ্যালু পাবেন। তো 4 এর মান যখন এই ইকুয়েশনে বসানো হয়েছে তখনও 4000 আসছে, যখন 4 এর মান এই ইকুয়েশনে বসানো হয়েছে তখন ওই 4000 আসছে। তো এই 4000টা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ম্যাথ আসলে পারবেন না, এরকম এরকম ম্যাথ আসলে হয়তো পারবেন আর কি। ম্যাথ কি স্যার দিবেন নাকি স্যার? দিলে খুব সিম্পলেস্ট দিব। এইটা ম্যাথ যদি কেউ করে থাকেন তাহলে হচ্ছে পাবেন। এটা তো একদম ইজিয়ার ম্যাথ। ম্যাথ কেন দিতে চাই? কারণ হচ্ছে আপনারা যখন একটা প্রশ্ন লিখতে যান, মানে লিখিত প্রশ্ন যখন লিখতে যান, তখন হয়তো মার্ক ক্যারি করা খুব কঠিন হয়। হয়তো অল্টারনেটিভ থাকবে, বাট এই ম্যাথটা খুবই ছোট একটা ম্যাথ, এরকমই হয়তো মানে একদম হুবহু হয়তো থাকবে, জাস্ট হয়তো 8000 জায়গায় হয়তো 4000 থাকবে, বাট বাকিটা একদম সেম প্রসিডিউরে থাকবে, কোনো পেঁচাপেচি থাকবে না হয়তো। আচ্ছা, স্যার আজান হচ্ছে স্যার। স্যার এই যে ডিমান্ড থেকে মানে টোটালি কি কোয়ালিটি কি ধরনের কোশ্চেন হইতে পারে যদি স্যার একটু ধারণা আচ্ছা, দিতেন আমাকে। আমি এটা শেষ করে তারপরে দিই, আরেকটা স্লাইড আছে, এটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে এখানে যদি আসি, এটা হচ্ছে মুভমেন্ট টু এ নিউ ইকুইলিব্রিয়াম। কিভাবে মুভমেন্ট অফ নিউ ইকুইলিব্রিয়াম? ধরেন এখানে ইফেক্ট অফ শিফট ইন দ্য ডিমান্ড কার্ভ। ধরেন আমার ডিমান্ড কার্ভটা শিফট করছে, আমার এইটা হলো আমার সাপ্লাই কার্ভ যা আছে তাই আছে। ডিমান্ড কার্ভটা আগে যখন এখানে ছিল তখন ইকুইলিব্রিয়াম এখানে ছিল, বুঝতেই পারতেছেন, তখন প্রাইসটা এটা ছিল ইকুইলিব্রিয়াম প্রাইস, কোয়ান্টিটি ছিল এটা। এখন আমার এই কার্ভটা শিফট করে এখানে চলে গেছে, তো তখন কি হবে? ডিমান্ড কার্ভ এবং এই কোয়ান্টিটি কার্ভ, সাপ্লাই কার্ভের যে ইন্টারসেকশন, সেটার প্রাইস এত, কোয়ান্টিটি এত। মানে যদি আমার যে কোনো একটা কার্ভ সরে যায় তাহলে হচ্ছে আমার প্রাইস এবং কোয়ান্টিটিটাও সরে যাবে। এইটাতে কি হলো? এইটাতে হচ্ছে সাপ্লাই কার্ভটা ঠিক থাকলো, ডিমান্ড কার্ভটা হচ্ছে শিফট করছে। আর এখানে দেখেন ডিমান্ড কার্ভটা ঠিক আছে, সাপ্লাই কার্ভটা শিফট করছে, কোনো সমস্যা নাই। আগে যখন সাপ্লাই কার্ভ এইখানে ছিল তখন হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট ছিল এইটা, এই জন্য কোয়ান্টিটি এবং প্রাইস ছিল এইটা। এখন যখন শিফট করে এখানে চলে গেছে তখন ইন্টারসেকশন পয়েন্ট এইটা, প্রাইস এবং কোয়ান্টিটি হচ্ছে এইটা। আচ্ছা, এই পর্যন্ত হলো আমাদের সিলেবাস। আচ্ছা, মিড টার্মের সিলেবাস এই পর্যন্তই থাকবে আশা করি। তারপরেও যিনি সিআর আছেন একটু কষ্ট করে পরীক্ষার আগে আগে কিংবা হচ্ছে প্রিপারেটরি লিভে আমার কাছে একটু জেনে নেবেন। আচ্ছা, এখানে
আর কেউ কিছু বলবেন? না। স্যার মিড টার্ম কবে হবে স্যার? আপনাদের এক্সাক্ট টাইমিং হওয়ার কথা শুনছি, মানে আপনাদের যে টাইমিং দেওয়া আছে সম্ভবত কত 17 তারিখ থেকে না, 17 কি 18 এরকম একটা সময় দেওয়া আছে না আপনাদের? স্যার 18 থেকে স্যার 18। আচ্ছা, তাহলে হচ্ছে মানে এটার কোনো চেঞ্জ হওয়ার আর কোনো কথা শুনি নাই, তার মানে হচ্ছে হয়তো ওখান থেকেই শুরু হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখান থেকে কোশ্চেন আমি আগের স্লাইড তো আম, আম, আগেরটা তো রেখে গেছি। আচ্ছা, এখান থেকে কোশ্চেন কিরকম হতে পারে, হয়তো খুব বড় কোনো কোশ্চেন আসবে না। কার্ভগুলো একটু ভালো করে দেখবেন, কার্ভগুলা, এই যে কার্ভগুলো কোনটার কার্ভ কেমন দেখতে, কার্ভগুলো আঁকতে দিতে পারি। আর ম্যাথ তো আছে, এখানে একটা ম্যাথ আছে, আর আগেরটাতে হয়তো একটা বোধহয় ম্যাথ ছিল, ওই যে আহ, আপনার হচ্ছে টোটাল ইউটিলিটি থেকে মার্জিনাল ইউটিলিটি বের করার একটা ম্যাথ ছিল আগেরটাতে, আর এখানে এই যে একটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ হয়তো আছে, বা ওখানে কি আরো কি ম্যাথ আছে কিনা খেয়াল নাই অবশ্য আমার, সম্ভবত এই দুইটা ম্যাথই আছে। ম্যাথ কার্ভগুলা একটু দেখার চেষ্টা করবেন, আর এরকম ছোট ছোট কোশ্চেন হয়তো দিব, ডিমান্ড, ডিমান্ডের সংজ্ঞা, কিংবা হচ্ছে আম, এই যে লটা হয়তো লিখতে দিতে পারি। এখানে যেমন আছে প্রি রিকুইজিট ফর অ্যান ইফেক্টিভ ডিমান্ড, এটা হয়তো আমি বলতে পারি। ল অফ ডিমান্ড যেমন বললাম, আমি ল অফ ডিমান্ড হয়তো বলতে পারি, অ্যাজাম্পশন হয়তো বলতে পারি, অ্যাজাম্পশন অফ ল অফ ডিমান্ড। তারপর হচ্ছে যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজেরা পড়লে একটা আইডিয়া আসবে, আমি হুবহু স্লাইডের কথাই চাচ্ছি না, আপনারা যদি বুঝে লেখেন কোনো সমস্যা নাই। কিন্তু একদম মানে খুব মানে অন্যরকম কথাবার্তা বলার দরকার নেই, আপনি যদি 2 লাইন জানেন 2 লাইনই লিখবেন, ওই একদম এক্সাক্ট কথাই লিখবেন, অন্য কথা লেখার দরকারই নাই। আহ, আসলে ইকোনমিক্সে তো আসলে বানান লেখানোর কোনো ওরকম হয়তো সুযোগ পাবেন না, যতটুকু জানেন অতটুকুই লিখবেন, কোনো সমস্যা নেই। তবে ম্যাথ কার্ভ এগুলো একটু ভালো করে দেখবেন। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই যে একটু আগে একটা কথা বললেন যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নিড অর ওয়ান্ট ওয়ান্ট এন্ড ডিমান্ড, হ্যাঁ। এই টাইপের কি বড় কোনো কোশ্চেন থাকতে পারে নাকি এইগুলা? আচ্ছা, যে হোয়াট, মানে যদি কোনো কোশ্চেন থাকে এখানে দেখেন, বলা হচ্ছে নিড, ওয়ান্ট এবং ডিজায়ার, একটা হচ্ছে ডিমান্ড। আসলে মানে এইটা কিন্তু ইকোনমিক্সের সাথে খুব রিলেটেড কিছু না, হয়তো এইটা আমি হয়তো দিব না, কারণ হচ্ছে ওয়ান্ট, নিড, ডিমান্ড এটা আসলে হয়তো এমনি বোঝানোর জন্য, ইকোনমিক্স রিলেটেডই যা যা আছে সেগুলোই আসবে আসলে। মানে এখানে স্লাইডের মধ্যে যা আছে এর বাইরে কোনো কোশ্চেন তো অবশ্যই হবে না। যেমন এখানে যে বলাই আছে দেখেন এই জায়গাটাতে, অ্যাজাম্পশনস অফ ল অফ ডিমান্ড, এখন যদি আমি বলি অ্যাজাম্পশনস অফ ল অফ ডিমান্ড লেখেন, তাহলে এটা লিখবেন। মানে একদম স্পেসিফিক যা স্লাইডের যে শিরোনাম আছে, হয়তো ওই শিরোনামের নামকরণ করেই কোশ্চেনগুলো হবে। আমি হয়তো বলতে পারি দ্য জেনারেল ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, এগুলো এরকম বলতে পারি। আবার এখান থেকে তো এই যে কার্ভের কথা তো বললামই, যে ডিমান্ড কার্ভটা কেমন হতে পারে, আবার ইকুয়েশন হয়তো কেমন হতে পারে, এই দুটো জিনিস হয়তো বলতে পারি। আবার এখানে হয়তো বলতে পারি যে মার্কেট ডিমান্ড কার্ভগুলা কার্ভের মাধ্যমে শো করতে বলতে পারি, এরকম। আর এই যে এখানে যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড এবং হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড, এটা হচ্ছে শো করতে বলতে পারি, এরকম আর কি। আশা করি আজকের লেকচার নিয়ে কোনো কোশ্চেন নাই, তো আজকের লেকচার এই পর্যন্তই থাক।